এবার আমি এই মুহূর্তে আমি যখন কথা বলছি, আসামে পিএসসি দুর্নীতি হয়েছে, সেখানে চিফ মিনিস্টার হচ্ছে সারদা কেসে অভিযুক্ত, বর্তমানে বিজেপি, আগে তখন কংগ্রেসে ছিল, সে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তো কি হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করবে? আমি তো বলবো কেন পদত্যাগ করবে? সে যদি কোন একটি কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত, এই জনপ্রতিনিধির কথাই বলছি, জনপ্রতিনিধি এরকম ভাবে পদত্যাগ কেন করবে যদি তাকে একটা কোর্ট একখানা ফাইনালিটি দিয়ে তাকে দোষী সাব্যস্ত না করে? ইনি তো সামাজিক মাধ্যম মিডিয়া তৈরি একটি ব্যক্তি, যার ফলে তার কথার মধ্যে ঠিক মানে তার ওয়েটটা ওটা নয়। এটাই যদি বিমান বসু বলতো একই কথা, ওয়েট থাকতো। বিমান বসু বলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এখন 60 একজন মহিলা, ঠিক আছে, কিন্তু মানে এটাও ভেবে দেখো, একজন বয়সে বেশি একজন মানে সিনিয়র সিটিজেন মহিলাকে উঠবোস করতে বলছে, ঠিক আছে, এটা একটা মানে পিকচারটা একটু ভাবো। যাই হোক, সেটা বাদ দিলাম, কিন্তু বিমান বসু এটা বলতে না। কিন্তু ধরো বিমান বসু যখন নিজে 60 ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 30-এ, লেট 30-এ, তখন যদি বলতো এটা কিন্তু খেয়ে যেত, মানে এটা বিরাট কি বলেছে এরকম হতো না। অর্থাৎ কে বলছে এটাও কোথাও একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, সেই প্রথম কথা উনি বলছে যে পদত্যাগ করার কথা। পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য নয় যেখানে নিয়োগ সংক্রান্ত বা অন্য কোনো দুর্নীতি হচ্ছে। দুর্নীতি যদি সরকারি কোনো একটা দপ্তরে হয়ে থাকে, সেটা সবই সেগুলো রাজ্য সরকার অনুমোদিতই মন্ত্রিসভার সবই পাস হতে হয়। সব রাজ্যেই একই সিস্টেম। আচ্ছা, লাস্ট কোন রাজ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে? সেখানকার রাজ্যের কোন একটা দপ্তর একটা দুর্নীতি করেছে বলে লাস্ট, মানে তাহলে না করে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এক যে আর কোথাও দুর্নীতি হয় না, হয়নি কখনো, সব জায়গায় স্বচ্ছ। এবার আমি এই মুহূর্তে আমি যখন কথা বলছি, আসামে পিএসসি দুর্নীতি হয়েছে, সেখানে চিফ মিনিস্টার হচ্ছে সারদা কেসে অভিযুক্ত, বর্তমানে বিজেপি, আগে তখন কংগ্রেসে ছিল, সে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তো কি হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করবে? আমি তো বলবো কেন পদত্যাগ করবে? সে যদি কোন একটি কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত, এই জনপ্রতিনিধির কথাই বলছি, জনপ্রতিনিধি এরকম ভাবে পদত্যাগ কেন করবে যদি তাকে একটা কোর্ট একখানা ফাইনালিটি দিয়ে তাকে দোষী সাব্যস্ত না করে? খুব সিম্পল। এবং উনি যদি মনে করেন যে ইনি তার শত্রু বলে পদত্যাগ করা উচিত, আর উনি তার মিত্র বলে, তার নিজস্ব এখন নতুন যে দল হয়েছে তারপরে কথা করছে, তাহলে তো মনে হচ্ছে যে প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলি তার বিচার এবং আইন সম্বন্ধে জ্ঞানটাকেও প্রাক্তন করে ফেলেছেন। যে আমরা একটা কথা বলি যে একই যাত্রায় পৃথক ফল হবে না, তুমি ফল যে অফেন্স, দুজনের অফেন্স এক হলো, দুজনের শাস্তি এক হবে, তাই না? তুমি বলছো যে বিজেপি করলে শাস্তি হবে না, আদার পার্টি করলে তার শাস্তি হবে, বিজেপি করলে সেটা দপ্তরের অধীন কোনো একখানা ব্যুরোক্র্যাটের হবে কি হবে না, আবার ইনভেস্টিগেটও হবে না। তৃণমূল করলে সেটা সেখান থেকে মন্ত্রী, সেখান থেকে চিফ মিনিস্টার, পুরো সরকার ফেলে দাও। উনি তো দিনকে দিন তার মানে নিজেকে যেটা মানে আমরা জজ আশা করি যারা লিগাল স্কলার হবে। আপনি অজিত গাঙ্গুলির কথাগুলো শুনুন, আর যে কোনো দিন আপনি সুপ্রিম কোর্টে বিআর গাওয়াই, জাস্টিস চন্দ্রচূড়, এদের একটুখানি ব্যাখ্যান শুনুন, আপনি বুঝতে পারবেন যে ওই চাঁদে আর ওই আর কি এই বিষয়টা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনি মানে এখানে কি মানে এটা বনগায় শিয়াল রাজা টাইপের একখানা ইয়ে করে, কারণ আপনি এই ব্যাপারটা করছেন, কারণ আপনাকে তো আপনার মিডিয়া তো আসলেই তো আপনাকে
বিআর গাওয়াইয়ের একখানা যখন তিনি বলছেন এইসব বিষয়গুলো নিয়ে, তার বাংলা পরিভাষা দিয়ে তো আপনার সামনে তো তুলে ধরেন, এই লেবারটা তো করছে না, এই লেবারটা তো করছে না, লং ফর্ম ইন্টারভিউ নিচ্ছে না। এই 20 সেকেন্ডে আপনার কথা শেষ হলো, আপনার হাতে আছে আর 3 সেকেন্ড, আপনি তো এই দুনিয়াটায় আছেন। চন্দ্রকোনা, মহাগোখরো, এইসব দুনিয়ায় আছেন। তো লাস্ট কবে সুজন চক্রবর্তীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিমান বসুর একটি ভাষণের মূল পয়েন্টগুলো যেগুলো নীতি কেন্দ্রিক, অন্য দলকে অ্যাটাক কেন্দ্রিক নয়, এগুলো নিয়ে আলোচনা শুনেছেন? আপনি কিন্তু বিজেপির পয়েন্টগুলো নিয়ে আলোচনা শুনেছেন, ছাই নিয়ে আলোচনা করানো হয়, সিএ নিয়ে আলোচনা শোনেননি, 370 নিয়ে আলোচনা শোনেননি। বুঝতে পারছেন? আপনি আলোচনা, তাদের কিন্তু পয়েন্ট নিয়ে আলোচনা হয়, এমন নয় যে পয়েন্ট নিয়ে আলোচনা উঠে গেছে, তা নয়। বিজেপি যে পয়েন্ট পুশ করতে চায় সেই পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা ওঠেনি। ইউসিসি নিয়ে আলোচনা শোনেননি? ইউসিসি প্রসঙ্গে একটা কথা বলতে, ইউসিসি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমাদের জিজ্ঞেস করেন তোমরা তো অপোজ করো না, কেন অপোজ করবো রে ভাই, আমরা তো এটাই চাইছি, ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। কিন্তু বাংলা পক্ষ সেই ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে যেটা বাস্তবেই ইউনিফর্ম, মানে কোন ভারতীয় বাদ করলে চলবে না। এবার সঙ্গে সঙ্গে লোক ভাববে কি বলছে, কোন ভারতীয় বাদ পাই, তাই তো বলা হচ্ছে যে বিভিন্ন ভারতীয়র মধ্যে সব আলাদা আলাদা হবে, কেন সব ভারতীয় এক হবে, তো আমরা তো তাই বলছি। কিন্তু আমরা সব ভারতীয় বলতে আমরা সব ভারতীয় বোঝাচ্ছি। এবার অলরেডি বুঝতে পারছেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আমরা এমন কিছু বলতে চাইছি। হ্যাঁ, বলতে চাইছি। তো একটা আনডিভাইডেড ফ্যামিলি, একখানা ট্যাক্সের গলতা আছে না, তো গুজরাট রাজস্থানে চলে, ওটা ওই সিভিল কোডের মধ্যে পড়ে, কারণ এটা ক্রিমিনাল কোড নয়, ঠিক আছে, ক্রিমিনাল ব্যাপার স্যাপার নয়, ইনহেরিটেন্সে নানা রকম ইয়ে আছে। তো আমরা চাই তো সবে এক হয়ে যাক, করতে দেবে? আমরা চাই ভারতের প্রতিটি রাজ্যে এটাকে লাগু করা হোক, বাস্তবায়ন করা হোক, নাগাল্যান্ডেও, মণিপুরেও, অরুণাচলেও, মিজোরামেও করবে। ইউনিফর্ম মানে কিন্তু ভাই ইউনিফর্ম, এর জন্য ছাড় বাকিদের ক্ষেত্রে হবে, আর ওই কারণেই তো বলা হচ্ছে ইউনিফর্ম করবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।